আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আজকে আমার দ্বিতীয় ক্লাস সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের চ্যাপ্টার 2 বৈদ্যুতিক ত্রুটির ধারণা। গতদিন ক্লাসে ইন্টারাপ্ট হয়েছিল, সেই জন্য পুনরায় এই ক্লাসটি আবার একটু রিভিউ করছি। প্রেজেন্ট আমি তোমাদের সাথে আছি এস.এম. আজমুল্লাহ। এবারে দেখো বৈদ্যুতিক ত্রুটি কি ধরনের হতে পারে। একটি লাইনে, ওভারহেড লাইনে কিভাবে তার ত্রুটি সংঘটিত হয়েছে, সেই আগুন আমরা কী করব, বা এই ত্রুটির প্রকারভেদ কীরকম, কী ধরনের ত্রুটি হয়, কি কারণে হয়, সেইগুলি আমরা জানব। কোনো যন্ত্রপাতির লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতি তার কারণে কারেন্ট কাঙ্ক্ষিত মানে প্রবাহিত না হয়ে অন্য পথে প্রবাহিত হওয়াকে বোঝায়। অথবা যখন দুই বা ততোধিক পরিবাহী স্বাভাবিক ভোল্টেজ পার্থক্যে কাজ করার সময় যদি একত্রে সংস্পর্শে আসে, তখন ফল্ট সংঘটিত হয়েছে বলা হয়। এরপরে ত্রুটি কয় ধরনের? ত্রুটি হলো সাধারণত দুই ধরনের, একটি সিমেট্রিক্যাল ফল্ট আর একটি আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট হলো এই যে উপরের চিত্রে যে বৈদ্যুতিক লাইনের দেখছো তিনটি তার থাকে, এই যে 1 2 3 তিনটা ফেজ এবং একটা নিউট্রাল থাকবে। এই তিনটি তার কোথাও থাকবে তিনটা, কোথাও থাকবে চারটে, আবার কোথাও থাকবে 6টা তার বা 8টা তার। বিভিন্ন ধরনের তার বা কেবল যদি একত্রে লেগে যায় অথবা একত্রে তিনটা ছিঁড়ে মাটিতে পড়ে গেল, তাহলে এটা সিমেট্রিক্যাল ফল্ট। যেখানে চারটি তার থাকবে নিউট্রাল সহ, সেখানেও নিউট্রাল সহই যদি একত্রে লেগে যায় তবে সেটি সিমেট্রিক্যাল ফল্ট। আর কখনো কখনো এই একটি তার যদি ছিঁড়ে যায়, ছিঁড়ে মাটিতে পড়লো অথবা ছিঁড়ে গেল, তাহলে এটাও আনসিমেট্রিক্যাল। অথবা দুইটে ছিঁড়ল, অথবা একটা ছিঁড়ে মাটিতে পড়লো আর একটা ছিঁড়ে ঝুলছে। তো এই ধরনের আনসিমেট্রিক্যাল ফল্ট অনেকগুলোই হয়ে থাকে। এবার সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট হলো, এটা আলোচনা হলো। এখন দেখো বৈদ্যুতিক সিস্টেমের
ফল্ট হওয়ার কারণটা কি? প্রাকৃতিক দুর্যোগ বা গণ্ডগোল বা বজ্রপাত, উচ্চ গতির বাতাস, ভূমিকম্প, সরঞ্জামের আবরণ নষ্ট মানে ইনসুলেশন ক্ষয়ে যাওয়া বা নষ্ট হওয়া, গাছের পতন মানে গাছের ডাল ভেঙে যাওয়া, গাছ লাইনের উপরে পড়ে যাওয়া, পাখি বা অন্য প্রাণীর দ্বারা লাইন শর্ট হওয়া, যেমন বাদুড় সাধারণত লাইন শর্ট করে বেশি, কারণ বাদুড় যখন ঝুল দেয় তখন উপরের লাইন থেকে নিচের লাইনে যখন সংস্পর্শ ঘটে অথবা কাছাকাছি আসে, সেই সময় লাইনের ওভারলোডের মতো বিদ্যুৎ কারণে থ্রি ফেজ বা সিঙ্গেল ফেজ বিদ্যুৎ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এই বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমের ফল্টের কারণ হলো ইনসুলেশন ফেলিউর, ইনসুলেশনের আকস্মিক ক্ষয়ক্ষতি, লাইটনিং সার্জ, ভোল্টেজ ড্রপ, আনব্যালেন্স এবং স্ট্যাবিলিটির পতন। এবার দেখো পাওয়ার সিস্টেমে কারণসমূহ, দুর্ঘটনা ত্রুটির কারণসমূহ। বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কারণগুলো হলো ইনসুলেশন শক্তির অবক্ষয়, বৈদ্যুতিক লাইনে যান্ত্রিক আঘাত, লাইটনিং সার্জ, ভোল্টেজ ড্রপ, আনব্যালেন্স এবং স্ট্যাবিলিটির পতন, যেটি একটু আগের স্লাইডেও আলোচনা করা হয়েছে। এখন ইনসুলিন শক্তির অবক্ষয় কিভাবে হয়? সুইচিং সার্জ বা বজ্রপাত জনিত লাইটনিং স্ট্রোক কারণে উচ্চ মাত্রার ভোল্টেজ বা ওভার ভোল্টেজ উৎপন্ন হয়। এই উচ্চ মাত্রার ভোল্টেজ সিস্টেমের যন্ত্রপাতি ও লাইনের ইনসুলেশন দুর্বল করে দেয়। তাছাড়া ওভারহেড লাইনের ইনসুলেটর মাত্রাতিরিক্ত গরম বা ঠান্ডাজনিত পীড়ন এবং মচকানোর জন্য নষ্ট হয়ে যায়। এইসব কারণে কোনো বৈদ্যুতিক সিস্টেমে পূর্ব নির্ধারিত ইনসুলেশন শক্তির অবক্ষয় ঘটে এবং এক সময় শর্ট সার্কিটের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটে। এবার আমরা দেখব যে যান্ত্রিক আঘাত। যে কোনো সময়ে বৈদ্যুতিক কেবলের ইনসুলেশন যান্ত্রিক আঘাতে নষ্ট হয়ে যেতে পারে। এতে কন্ডাক্টর এবং আর্থের মধ্যে অথবা কন্ডাক্টরগুলোর মধ্যে শর্ট সার্কিট হতে পারে। এছাড়া উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে ঝড়ো হাওয়ার কারণে বা গাছপালা পড়ে শর্ট সার্কিট হতে পারে। আর একটা কারণ আছে লাইটনিং সার্জ। বজ্রপাত ও ঝড় বৃষ্টিতে ট্রান্সমিশন লাইনে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক দুর্যোগ দেখা দিয়ে থাকে। তারপরে ভোল্টেজ ড্রপ, অনাকাঙ্ক্ষিতভাবে ফিডার বা বাসবারে ভোল্টেজ ড্রপ হলে তা সিস্টেমের জন্য ক্ষতিকর হয়। আনব্যালেন্স এবং স্ট্যাবিলিটির পতন, এটা হলো অল্টারনেটরের আর্থ ফল্ট বা ইন্টারনাল ফল্টের দরুন অথবা হঠাৎ লোডের ব্যাপক পরিবর্তনে এ ধরনের হতে পারে। যেখানে পাওয়ার স্টেশনের জেনারেটরের যদি ইন্টারনাল ফল্ট হয়, আবার যদি বাহিরে লোড হঠাৎ করেই কমে গেল অথবা হঠাৎ করেই বেড়ে গেল, তার কারণেও এটি হতে পারে। এবার আসি শর্ট সার্কিট ফল্ট। এই ধরনের আমি এই যে এখানে দেখতে পাচ্ছি আশিক আহমেদ হৃদয়, এ
সকালবেলা যখন ক্লাস নিলাম সেই সময়ও খুব সম্ভবত প্রথম পর্বের ছাত্র, এই প্রথম সেমিস্টার সেকেন্ড শিফট রোল নাম্বার 453, এই বারবার ক্লাসে উপস্থিত থাকতেছে। তোমার তো আসলে সপ্তম পর্বের ক্লাসের প্রয়োজন নাই। আবার সপ্তমের অনেকেই আসছে না। আবার আরেকজন আফরিন জাহান আলফা, এর শুধু রোল দেওয়া আছে, ফার্স্ট শিফট দেওয়া আছে, গ্রুপ দেওয়া আছে, কিন্তু ডিপার্টমেন্ট পর্ব দেওয়া নাই। তারপরে পাওয়ার ডিপার্টমেন্টের সেকেন্ড শিফটের তৌফিকুজ্জামান, তার শুধু ডিপার্টমেন্টের নাম, শিফট এবং রোল আছে, পর্ব নাই। এরকমভাবে তোমরা যারা এখানে কমেন্টে নাম দিচ্ছ, তোমাদের রোল নাম্বার লেখার ক্ষেত্রে পর্ব, ডিপার্টমেন্ট, শিফট, গ্রুপ, রোল নাম্বার, এগুলো সবগুলা দিলে আমার জন্য এই রোল বাছাই করা সুবিধা হবে। তোমাদেরকে এই যে আব্দুর রব যেমন দিয়েছে, এটা হলো পারফেক্ট সিস্টেম। E7 মানে ইলেকট্রিক্যাল, সপ্তম পর্ব, সেকেন্ড শিফট, এ গ্রুপ, রোল নাম্বার এত। ধন্যবাদ আব্দুর রবকে, তার এইভাবে রোল যেভাবে দিয়েছে, এইভাবে দিলে দেখো শর্টকাটে লেখা সহজ হচ্ছে এবং মেসেজ আমার পড়তেও সুবিধা হচ্ছে। সুতরাং তোমরা আশা করি এই ধরনের লেখাগুলো লেখলে আমার জন্য বা অন্য ছাত্রদের জন্যও এটি সুবিধা হবে। এরপরে দেখো শর্ট সার্কিট ফল্ট, এই ধরনের দোষে বিভিন্ন পর্যায়ের কন্ডাক্টরগুলি, পাওয়ার লাইন, পাওয়ার ট্রান্সফরমার বা অন্য কোনো সার্কিট উপাদানগুলির সাথে একে অপরের সংস্পর্শে আসে, যার কারণে সিস্টেমের এক বা দুটি ফেজে বৃহৎ পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়। শর্ট সার্কিট ত্রুটিকে সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল ফল্টে বিভক্ত করা যায়। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। এবং আমি আগামী ক্লাসে আমরা বাসবার ব্যবস্থাপনা আলোচনা করব, কিন্তু আমার যেহেতু এখনও অনেক সময় আছে, তোমরা বললে আমি বাসবার সম্বন্ধে কিছু আলোচনা করে নেই আরেকটা পরবর্তী স্লাইডে। তো ধন্যবাদ, আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এবার দেখো বাসবার ব্যবস্থাপনা। দুইটি স্লাইডের দুই ধরনের চিত্র এখানে দেওয়া আছে। একটি হলো এই বাসবারের তামার তার
বা অ্যালুমিনিয়ামের তার বা রড, অথবা তামা বা অ্যালুমিনিয়ামের পাত। মোট কথা তামা এবং অ্যালুমিনিয়ামের রড বা পাত, এইটাকে বাসবার বলে। যেমন এইটা একটা এইচডিবি বক্স বা মেন সুইচ বক্স বা সাব ডিস্ট্রিবিউশন বক্স। এইখানে দেখো যে তামার পাত এখানে দেখা যাচ্ছে, এই তামার পাতটাই হলো বাসবার। এখান থেকে এই যে লাইন এখানে গেছে, বাসবার কি? বাসবার হলো এমন একটি তামার, বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী বা পাত বা মোটা রড, যা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করে এবং এক বা একাধিক সার্কিটের মাধ্যমে উক্ত এনার্জি বিতরণ করে। বিভিন্ন প্রতিষ্ঠান, কারখানা, মিল, ফ্যাক্টরি, বৈদ্যুতিক ওয়্যারিং এ অনেকগুলো সংযোগ বাসবার থেকে নেওয়া হয়ে থাকে। বাসবারের ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তারে লাক্স পরিয়ে নাট বোল্টের মাধ্যমে সংযোগ দেওয়া হয়। তো এই হচ্ছে, দেখো লাক্স পরিয়ে, এই যে লাক্স মানে কেবলের উপরে যে সাদা অংশ তোমরা দেখতে পাচ্ছ বা এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লাক্স। একটা কানেক্টর, তোমরা নিশ্চয়ই যারা দেখেছো তারা বুঝতে পারছো, যারা দেখো নাই তারা ফিজিক্যালি তোমার বাসার অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বা মিল কলকারখানার বাসবারের একটা ঝাপ খুললে বা ঢাকনা খুললে দেখতে পাবা যে এই ধরনের কানেকশন দেওয়া আছে কেবল। এই ধরনের ক্যাপ পরিয়ে দিলে সবথেকে বেশি ভালো হবে। যদি এই ধরনের লাক্স না পরানো হয় তাহলেও চলবে, কিন্তু সেটি আসলে ভালো হবে না, কানেকশানটা মজবুত হবে না, লুজ কানেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হলো বিষয়। এবার আমরা উদ্দেশ্য জানব, এই বাসবার এই ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো। বাসবার কাকে বলে সেটা জানতে পারবো, বিভিন্ন প্রকার বাসবার সম্পর্কে জানতে পারবো এবং বাসবার ব্যবস্থাপনা মানে বাসবারের প্রকারভেদ এগুলো সম্বন্ধে জানতে পারবো। বাসবারের ত্রুটি শনাক্ত করতে পারবো, কী কী ধরনের ত্রুটি থাকে। তো ইতিমধ্যেই আমরা এই যে বাসবারের করে ফেলেছি, সংজ্ঞা দিয়ে ফেলেছি। এবার আমরা দেখব এটি আমরা চলছি তৃতীয় অধ্যায়। বাসবার গেল, এবার আসো বাস কাপলার, তারপরে আসবে বাসবার সেকশনালাইজড। বাস কাপলার হলো মূলত সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়। বাস কাপলারের চারপাশে ফায়ারপ্রুফ দেয়াল থাকে। বাস কাপলারটা কি? বাস কাপলার মূলত সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়, অর্থাৎ এখানে সার্কিট ব্রেকার এবং আইসোলেটর দিয়ে এই বাস কাপলার তৈরি করা হবে, মানে দুইটি বাসবারের সংযোগ করা, কাপল করা। এবং এর চারপাশের ওয়াল যখন আইসোলেটর এবং সার্কিট ব্রেকার অন অফ করবে বা ট্রিপ করবে বা কাজ করবে, অন করা হোক আর অফ করা হোক, সেখানে অগ্নিস্ফুলিঙ্গ ঘটতে পারে, আগুন ধরে যেতে পারে। সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা এই বাস কাপলারে থাকতে হবে। বাসবার সেকশনালাইজড, বাসবারের কোনো অংশে
ত্রুটি সংঘটিত হলে সমগ্র বাসবার সিস্টেমের কার্যক্রম যাতে বন্ধ হয়ে না যায় এবং এতে বিভিন্ন সেকশনের সার্কিট ইনকামিং এবং আউটগোয়িং সার্কিটে সুষ্ঠু বন্টনে সিস্টেমের সর্বোচ্চ সাফল্য পাওয়া যায়। অর্থাৎ এটা ইনকামিং ও আউটগোয়িং সার্কিটের সুষ্ঠু বন্টনে এই বাসবার যদি সেকশনালাইজ করা হয়, অর্থাৎ ভাগ ভাগ করা হয়, যত সেকশনে ভাগ করব তত আমার ত্রুটির রাশি বাসবারের প্রকারভেদ গঠন অনুযায়ী বাসবার বিভিন্ন রকম হয়ে থাকে। ইনডোর বাসবার, আউটডোর বাসবার, ওপেন বাসবার, ইনক্লোজড বাসবার, তৈলে নিমজ্জিত বাসবার, চাপযুক্ত গ্যাস ইনসুলেটেড বাসবার, আইসোলেটেড বাসবার, আইসোলেটেড ফেজ বাসবার। এরপরে বাসবারের যে সকল বৈশিষ্ট্য, বাসবারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। একটি বাসবারের প্রথম নাম্বার কথা হলো যে বাসবারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম হতে হবে। রেজিস্ট্যান্স কম, এই জন্য দাম এবং সুবিধার দিক থেকে তামা সব থেকে উত্তম। তারপরে বলছে তাপমাত্রা ও সময়ের পরিবর্তনের সাথে রেজিস্ট্যান্স কম বেশি হবে না। প্রয়োজন মতো ইনসুলেশনের জন্য বাসবার সমূহের মাঝে যথেষ্ট পরিমাণ গ্যাপ থাকতে হবে। দুইটি বাসবার স্থাপনের জন্য যথেষ্ট পরিমাণে গ্যাপ থাকতে হবে। এটা ভোল্টেজ অনুসারে আমার 220-এর জন্য যতটুকু গ্যাপ রাখবো, 440 ভোল্টের জন্য তত গ্যাপ রাখলে হবে না, একটু নিশ্চয় বেশি দিতে হবে। আবার 11 কেভির জন্য সেই বাসবারের গ্যাপটা আরও বেশি হবে। উচ্চ যান্ত্রিক গুণসম্পন্ন পদার্থ ব্যবহার করতে হবে। ভবিষ্যতে সিস্টেমের কোনো প্রকার পরিবর্তন ব্যবস্থা থাকতে হবে। বাসবারটির উপাদান কম রেজিস্ট্যান্স সম্পন্ন হতে হবে, যেটি প্রথমে একবার বলা হয়েছে। বাসবারটির রোধ তাপমাত্রার সাথে খুবই কম পরিবর্তন হয় এবং উচ্চ যান্ত্রিক শক্তি সম্পন্ন হবে। অর্থাৎ যান্ত্রিক আঘাত লাগলো, কেউ গাছের ডাল পড়লো অথবা কোনো কিছুর সাথে ধাক্কা লাগলো, অল্পেই যেন সেটি ভেঙে দুমড়ে মুচড়ে না যায়। বাসবারের ব্যবহার, বাসবার কোথায় ব্যবহার হয়? এক বা একাধিক জায়গায় খুব সহজে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য, এই যে এবারও আমি দেখতে পাচ্ছি এমডি শান আহমেদ, ফার্স্ট সেমিস্টার, গ্রুপ বি, প্রথম শিফট পাওয়ারের ছাত্র। তোমরা আসছো কেন ক্লাসে? তোমাদের তো আসার কথা নয়, এটা 7ম পর্বের সুইচ গিয়ার। শুধু ফেসবুক পেজে পেলাম একটা গ্রুপে স্যারের ক্লাসে একটু হাই হ্যালো দিয়ে যাই, এইটা তো ঠিক হবে না। আর আমার ইলেকট্রিক্যালের ছাত্ররা কি খোঁজ পায়নি? আমি দেখছি পাওয়ারের ছাত্রদের উপস্থিতি অনেক বেশি আছে। তো যাই হোক, এবার আমরা দেখব কোনো একটি সিস্টেম বন্ধ হলেও
বাসবারের সাহায্যে বাকি সিস্টেম দ্বারা কাজ চালানো যায়। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সম্পূর্ণ সিস্টেম বন্ধ না করে বাসবারের সাহায্যে একটি অংশ চালু রেখে অন্য অংশ রক্ষণাবেক্ষণের কাজ করা যায়। সিস্টেমের কোনো অংশে ত্রুটি দেখা দিলে বাসবারের মাধ্যমে ওই অংশকে অ্যাক্টিভ করা যায়। বিভিন্ন প্রকার বাসবার। উপাদানের উপরে ভিত্তি করে বাসবার দুই ধরনের হতে পারে, কপার বাসবার, অ্যালুমিনিয়াম বাসবার। এছাড়াও স্টেপ আপের উপরে ভিত্তি করেও বাসবার দুই ধরনের হতে পারে, যেমন ইনডোর এবং আউটডোর বাসবার। গঠনের উপরে ভিত্তি করে আবার 5 প্রকার, যথা ওপেন বাসবার, এনক্লোজড বাসবার, অয়েল ড্রাইভিং বাসবার, গ্যাস ইনসুলেটেড বাসবার, আইসোলেটেড ফেজ বাসবার। এবার বাসবার নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ। প্ল্যান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পূর্ণ বা আংশিক চালু রাখার ব্যবস্থা করা যাতে যায় সেই ধরনের বাসবার নির্বাচন করতে হবে। লোডের পরিমাণ বা লোড কারেন্ট এর চিন্তা করতে হবে। স্থানীয় অবস্থা, স্থাপনের প্রাথমিক খরচ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ, ভবিষ্যতে বাড়ানোর সুবিধা, বাসবার আকার আকৃতির দিক থেকে তার নিরাপদ এলাকার সুনির্দিষ্ট থাকা, বাসবারের আকৃতি, এইগুলা মূলত বাসবারের স্থাপনের বিবেচ্য বিষয়। আর এইবার বাসবার ব্যবস্থাপনা, বাসবার ম্যানেজমেন্ট। সিঙ্গেল বাসবার, সেকশনাল সিঙ্গেল বাসবার, সেকশনাল ডবল বাসবার, ডবল বাসবার সিঙ্গেল ব্রেকার সিস্টেম, ডবল বাসবার সিঙ্গেল ব্রেকার সিস্টেম, আর রিং বাসবার, 1.5 সিস্টেম, মেশ বাসবার সিস্টেম। এই ধরনের বাসবার ব্যবস্থাপনা থেকে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে, যে চিত্রসহ যে বাসবার ব্যবস্থাপনার নাম এবং সুবিধা অসুবিধা নির্ণয় করো। তাহলে এইখানে আমরা এবার দেখি কয়েকটি বাসবারের চিত্র। এই নীল যে লাইনটা দেখা যাচ্ছে এটাই হলো বাসবার, এইটা হলো জেনারেটর, হলুদটা সার্কিট ব্রেকার, আর লাল অংশ হলো আইসোলেটর। এদিকে সোর্স সাইড আর এদিকে লোড সাইড। সোর্স সাইড এবং লোড সাইড উভয় দিকে এই বাসবারের দুই পাশে আইসোলেটর থাকবে, তারপরে যায় সার্কিট ব্রেকার, তারপরে এদিকে ট্রান্সফরমার, ওদিকে জেনারেটর। এই অংশটুকু দেখো সকলের জন্যই সমান আছে। আবার ট্রান্সফরমারের যে আউটপুট, এটা ট্রান্সফরমারের ইনপুট, আর এই পাশে ট্রান্সফরমারের আউটপুট। আউটপুটেও সার্কিট ব্রেকার এবং আইসোলেটর আছে। এবার সেকশনালাইজ সিঙ্গেল বাসবার। বড় ধরনের জেনারেটিং স্টেশনের অধিক সংখ্যক ইউনিট বসানো হয়। এসব ক্ষেত্রে বাসবারগুলোকে কতগুলো অংশে বিভক্ত করা হয়, যাতে কোন অংশে ত্রুটি সংঘটিত হলে সমগ্র বাসবার সিস্টেমের কার্যক্রম বন্ধ না হয়ে যায়। এক্ষেত্রে পুরো বাসবারটিকে বাস কাপলারের সাহায্যে কয়েকটি অংশে বিভক্ত করে নেওয়া হয়। বাস কাপলার মূলত সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়ে গঠিত। সেটি এইবার আমি চিত্র দেখব, যে এই সার্কিট ব্রেকার এবং আইসোলেটর এইটা নিয়ে বাস কাপলার, এই অংশটুকুই
তোমার হলো বাস কাপলার। অর্থাৎ এই নীল যে দাগ দেখা যাচ্ছে, এই নীল ডান পাশের নীল দাগ এবং বাম পাশের নীল দাগ, এটা হচ্ছে বাসবার। এই দুইটা বাসবারকে সংযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়েছে সেটিকে বাস কাপলার বলে। যদি এই বাস কাপলার ব্যবহার করার কারণ কি, যদি এদিকে দুইটি জেনারেটর থেকে যে কোনো একটি সাইডে যদি ফল্ট হয়, তাহলে এই বাস কাপলার বন্ধ করে দিলে, অফ করে দিলেই এই লাইনগুলা চালু করা যাবে। সেই সুবিধার কারণেই মূলত এই বাস কাপলার ব্যবহার করা হয়েছে। এবার আসি, আমরা দেখি বাস কাপলারের চারপাশে আগুনের হাত থেকে নিরাপত্তার জন্য ফায়ার প্রুফ ওয়াল, যেটা আগে আলোচনা হয়েছে। এরপরে আমরা দেখছি যে ডবল বাসবার সিস্টেম, মেইন অ্যান্ড ট্রান্সফার বাস অ্যারেঞ্জমেন্ট, এটা ডবল বাসবার। ডবল বাসবারে এক বাসবার যদি ফেল করে, তাহলে আর একটা বাসবারে যে বাস কাপলার এর দ্বারা আর একটা বাসবারের সংযোগ দিয়ে লাইন চালু হইল। শুধুমাত্র এটা বাসবারের সাথে এই বিদ্যুৎ সেই লাইন নিরবিচ্ছিন্নভাবে দেওয়ার জন্য এই ডাবল বাসবারেরও হলো। এবার আসে আমরা দেখি যে মেইন একটা থাকবে আর একটা থাকবে অক্সিলারি বাসবার। এটা ডাবল বাস, ডবল ব্রেকার, দুইটা বাসবার এবং দুইটা ব্রেকার। যখন আমি এইখানে এই বাসবারটা উপরেরটা চালাবো মেইন, তখন এই পাশের আইসোলেটর অন করব আর এই পাশের আইসোলেটর অন করব। যখন অক্সিলারিটা চালাবো তখন এটা অফ করে দেয়, এটা অন করব এবং এই ডাইন পাশেরটা অন করব। দেন এই বাসবার থেকে আমরা লাইন চলে যাবে। এরপরে আসি আমরা সেকশনালাইজড বাসবার। কথা বলো তো, তো এই বাসবার হলো সেকশন করা আছে। এটা মেইন বাসবার এবং অক্সিলারি বাসবার, এই দুইটি বাসবারেরই মধ্যে একটি বাস কাপলার দিয়ে দুইটাকে সেকশন করা হয়েছে, এই জন্য বলা হয় সেকশনালাইজড বাসবার। এরপরে আসি রিং বাসবার। এটা হচ্ছে রিং বাসবার, রিংয়ের মতো থাকবে। বাস কাপলার বিভিন্ন জায়গায় লাগানো থাকবে, যাতে যে কোনো সমস্যা হলে ওই অংশটুকুকেই শুধু বাস কাপলারের সংযোগ বিচ্ছিন্ন করে দিলেই মেনটেন্যান্স মেরামত করা যায়, ত্রুটিগুলো সারানো যায়। এরপরে দেখো রিং বাসবারের সুবিধা, নমনীয় কার্যক্রম, অধিক নির্ভরযোগ্যতা, প্রতি সার্কিটে দুই দিক থেকে ফিড হয়, প্রধান বাসবার নেই, সার্কিট ব্রেকার বিচ্ছিন্ন হওয়ার সময় আইসোলেটরের কারণে সার্কিট অপারেশন প্রভাবিত হয় না। এই জাতীয় ব্যবস্থা সরবরাহের জন্য দুটি পথ সরবরাহ করবে। এই ব্যবস্থায় একটি সার্কিট ব্রেকার সরবরাহ ব্যাহত না করে সার্কিটকে সচল রাখা যায়। তারপরে রিং বাসবারের অসুবিধা, প্রতিটি সার্কিটের রিলেকে পরিচালনার জন্য নিজস্ব সম্ভাব্য উৎস থাকা দরকার। কনফিগারেশনটি 4টি সার্কিট পজিশনে সীমাবদ্ধ। নতুন সার্কিট যুক্ত হওয়ার সাথে সাথে অসুবিধা দেখা দেয়। কোনো সার্কিট ব্রেকার খোলা থাকলে সিস্টেমে ওভারলোডিং ঘটে। এরপরে দেখো মেশ ব্যবস্থা, যে সার্কিটগুলো মেশ সংযোগের নোডবিন্দু হতে টেপ করা থাকে। 8টি ফিডারকে 4টি সার্কিট ব্রেকার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। যে কোনো সার্কিটের ত্রুটির সময় 2টি সার্কিট ব্রেকার বিচ্ছিন্ন করতে হয়, ফলে মেশ সংযোগ খুলে যায়। এটা হলো এই মেশ সংযোগ, মেশ অ্যারেঞ্জমেন্ট।
4টে সার্কিট ব্রেকার দিয়ে 8টা ফিডারকে নিয়ন্ত্রণ করা হয়। 1 2 3 4 5 6 7 8। তো এই হলো আমার, এদেরও সুবিধা অসুবিধা আছে। ডবল বাস বা ডবল ব্রেকারের তুলনায় কম ব্যয়বহুল। সার্কিট ব্রেকার অথবা বাসবারের ত্রুটির জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় না। এই সুবিধা অসুবিধাগুলো তোমাদেরকে দেখতে হবে। অসুবিধা এখানে আছে, ঠিক এরকম বাসবারের ত্রুটি, বিভিন্ন রকমের ফল্ট, তারপরে বাসবার সাইজের ক্যালকুলেশন কিভাবে করতে হয়, একটা বাসবারের সাইজ ক্যালকুলেশন কীভাবে করতে হয়, এই অংশটি আমি আগামী ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের এই পর্যন্ত কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে তোমরা বলতে পারো। আমার দেখতে পাই না। তো ঠিক আছে, এই বাসবার সাইজ ক্যালকুলেশন এইটা আগামী দিন তোমাদের সাথে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। স্যার, আপনার ভিডিও কোয়ালিটি আরো ভালো করতে হবে, ভালোভাবে বোঝা যায় না। না, আপনি এখানে ক্লাস নিচ্ছেন না নিজের গ্রুপে নিচ্ছেন? পেজে বাংলা পাগল নাকি? সাইজ ক্যালকুলেশন তো ধন্যবাদ। আজকের এই পর্যন্ত, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি।